বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠনের আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করবে বিএনপি। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টন সড়কে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ লাখো তরুণের অংশগ্রহণে পরিণত হয় মহাসমাবেশে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই মন্তব্য করে আগামী জাতীয় নির্বাচনের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংস্কারের বক্তব্যের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও সংশয় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বিএনপির শীর্ষ এই নেতা। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন। অন্তর্বর্তী সরকার প্রকৌশলী ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়িয়ে আদালতের রায়ের প্রতি অবজ্ঞা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে কল্যাণমূলক রাষ্ট্র বানাতে সকল সেক্টরকে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে। তরুণ সমাজকে গড়ে তোলার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন বিএনপির শীর্ষ এই নেতা। প্রবীণের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ। সবার আগে দেশ, তাই দেশের প্রশ্নে আপোষহীন থাকার কথাও জানান তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যাতে না ঘটে তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তা মেনে নেবে না। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সমাবেশে বিএনপি নেতারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা কালের আবর্তে যুগ যুগ ধরে চলতে থাকবে। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত রইল। আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি, বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। সংস্কারের কথা বলে
নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। সরকারের কতিপয় উপদেষ্টা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। কান খুলে শুনুন, যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। এই দেশে মানুষকে এই সরকার অবজ্ঞা করছে। এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। জরুরি কয়েকটি সংস্কার সেরে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান বিএনপির শীর্ষ নেতারা। যারা পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে, আমরা তাদের সহযোগিতা করতে চাই। তারুণ্যের সমাবেশ হলো বিএনপির শীর্ষ নেতারা আগামী নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন। তাদের দাবি যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের সাজা থেকে এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরে আইনজীবীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব মামলা করা হয়েছিল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করে তাকে দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আবেদনে মামলার 2 ধারায় তারেক রহমানকে 6 এবং 3 বছরের কারাদণ্ড থেকেও খালাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে সব মামলায় দণ্ড ও কারামুক্ত হলেন তারেক রহমান। ডক্টর জুবাইদা রহমানের করা আপিল আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এর রায় ঘোষণা করেন। মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল, আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ। রায় 2টি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ওই মামলায় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে গত বছরের 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সাজা স্থগিত চেয়ে জুবাইদা রহমানের করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে তার বিরুদ্ধে করা মামলায় জুবাইদা রহমানকে দেয়া দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হলো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় কারাবাসের পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আওতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিজন সেল থেকে তাকে মুক্তি লাভ করেন। মুক্তির পর শাহবাগে তৈরি করা অস্থায়ী মঞ্চে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। এ সময় এটিএম আজহার বলেন, অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। SM আরিফের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন দেশের সর্বোচ্চ আদালত। এই জামাত নেতার আনুষ্ঠানিক মুক্তি মেলে পরদিনই বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের আওতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের হন এটিএম আজহার। জামায়াতের সাবেক এই শীর্ষ নেতাকে বরণে শাহবাগে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ।
দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় কারাবাসের পর মুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আজহার জানান, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। আমি স্মরণ করছি, অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জাতির প্রয়োজনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মানবতা বিরোধী অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো আজ বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠককালে অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের অগ্রগতি সম্পর্কে তারো আসোকে অবহিত করেন। তারো আসো প্রধান উপদেষ্টাকে বলেন যে জাপান বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। তারো আসো বলেন, বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশে পরবর্তী নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস জানান যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের রাখাইনে তাদের জন্মভূমিতে মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবর্তনের জন্য তিনি জাপানের সমর্থন কামনা করেন। কর্মচারীদের সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রধান উপদেষ্টা বর্তমানে বিদেশে আছেন, দেশে ফিরলে এ বিষয়ে তুলে ধরা হবে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এ কথা জানান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তাই প্রধান উপদেষ্টার কাছে তিনি তুলে ধরবেন। 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময়, এটা তো কাজের উপর নির্ভর করবে। এখন দেখা যায় 10 দিন তো বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। সে হয়তো আরো কিছু আমাদেরকে মানে বিস্তারিত কিছু বলতে পারেন, আমরা সেটা না শোনা পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে 7 জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সৌদি আরবে মঙ্গলবারই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে আগামী 6 জুন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। 5 জুন পালিত হবে পবিত্র হজ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর গেজেট জারি হয়। এদিকে 21 আগস্ট মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 1 জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। আর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন বলে জানান আপিল বিভাগ। মিফতাক আলীর রিপোর্ট।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 অনুসারে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদেরকে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আগামী 22 জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। যাদের পেশাগত যোগ্যতা নেই, যারা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িত, এমন ব্যক্তিদেরও আবেদন করার সুযোগ তৈরি হয়। আমি মনে করি গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিরা এখানে তারা আবেদন করবেন এবং তাদের মধ্য থেকে নির্বাচনী প্রক্রিয়াটা অনেক সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। দুপুরে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে কথা বলেন তার আইনজীবী। আর মেয়র ঘোষণার বিরুদ্ধে সার্জিস আলমের দেয়া পোস্টকে ঘিরে আদালত অবমাননায় লিখিত নোটিশ পাঠানো হয় বলে জানান আইনজীবী। পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি একজন রাখছে, শুনানি মুলতবি রাখছে। কালকে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপেয়ার করতে বলবে, তাদের বক্তব্যটা উপস্থাপন করার জন্য বলবে। আইনের যে রীতিনীতি তার ব্যত্যয় ঘটানো হয়েছিল, সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যারা সাক্ষী দিয়েছেন সেখানে অনেক ধরনের ইলিগালিটিস ছিল এবং মামলা আর্জি সংশোধনের ক্ষেত্রেও আইনের যে রীতিনীতি রয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে, সেগুলো মানা হয়নি। এদিকে আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আগামী জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। 21শে আগস্টের মামলায় তারেক জিয়া সাহেবকে একুইটাল দেওয়া হয়েছে। অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি, এই খালাস বা এই একুইটালের অর্ডার তাদের বেলায় প্রযোজ্য হবে। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ধরতে সময় লেগেছে, সব দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা হবে। এদিন সকালে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোন দল বা মার্কা কিংবা টাকা নয়, যাকে পাশে পাওয়া যায় তাকেই ভোট দিতে হবে। তিনি বলেন, মার্কা দেখে ভোট দিলে বাংলাদেশে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়। সকালে দিনাজপুরে বিরল উপজেলা এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যিনি সাধারণ মানুষের কথা ভাবে তাকেই আগামীর প্রতিনিধি নির্বাচিত করতে হবে। রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুদ আছে 15 লক্ষ টন, যা গত বছরের চেয়ে 3 লক্ষ টন বেশি। এবার বড় আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সাথে চলতি মৌসুমের বড় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।